হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছি অ্যাজ ইউজুয়াল লাক্সাভেন। তো আমরা একদম সলিউশন চলছিল, আমাদের সলিউশনের লাস্ট পার্টে আমরা প্রবেশ করছি। পার্ট 1 কি ছিল বা কেস 1 ছিল হেনরির সূত্র, যেখানে কিনা আমরা দেখেছিলাম একটা লিকুইড সলভেন্টের মধ্যে একটা গ্যাসের দ্রাব্যতা বা গ্যাসের সলিবিলিটি। তারপরে ছিল কেস 2 তে ছিল হচ্ছে আমাদের রাউল্টের সূত্র। কেস 2 তে যে রাউল্টের সূত্র ছিল সেখানে বলা হয়েছিল দুজনেই লিকুইড, অর্থাৎ সলিউট সেটাও লিকুইড এবং ভোলাটাইল উদ্বায়ী, এবং সলভেন্ট সেটাও লিকুইড এবং ভোলাটাইল উদ্বায়ী, এবং তাদের যে মিক্সচার সেখানে একে অপরের যেমন দ্রাব্যতা এবং সেই সংক্রান্ত ছিল রাউল্টের সূত্র। কেস 3 ছিল আমাদের 4টে কলিগেটিভ প্রপার্টি, যে কলিগেটিভ প্রপার্টিতে আমরা জেনেছিলাম যে একটা লিকুইড ভোলাটাইল সলভেন্ট, মানে সলভেন্টটা হচ্ছে ভোলাটাইল কিন্তু সলিউট তার মধ্যে যে দ্রাবটা ডিসলভ করা হয়েছে সেটা ছিল নন ভোলাটাইল, অনুদ্বায়ী। এবং তার উপরে বেস করে যখনই আমরা অনুদ্বায়ী দ্রাব মানে নন ভোলাটাইল সলিউটকে অ্যাড করে দিচ্ছি, তখনই যে প্রপার্টি গুলোতে চেঞ্জেস হয়ে যাচ্ছিল দ্রাবের মোল সংখ্যা বা দ্রাবের সংখ্যার উপরে ডিপেন্ড করে, সেই প্রপার্টি গুলোকে আমরা বলেছিলাম কলিগেটিভ প্রপার্টি। 4টে কলিগেটিভ প্রপার্টি ছিল: বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, অর্থাৎ বাষ্পচাপ কমে যায়, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার; স্ফুটনাঙ্কের উন্নয়ন, অর্থাৎ বয়লিং পয়েন্ট বেড়ে যায়; হিমাঙ্কের অবনমন, অর্থাৎ হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট কমে যায়; এবং অসমোটিক প্রেসার। এই 4টে প্রপার্টি ছিল হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। অর্থাৎ একটা ভোলাটাইল লিকুইড সলভেন্ট যেমন জল, তার মধ্যে যদি একটা নন ভোলাটাইল সলিড সলিউট যেমন নুন বা চিনিকে যদি অ্যাড করে দেওয়া হয়, তাহলে এই নুন বা চিনির মোল সংখ্যা কত অ্যাড করলাম তার উপরে ডিপেন্ড করে এই 4টে প্রপার্টিতে চেঞ্জেস দেখতে পাওয়া যায়। এদেরকে বলা হয়েছিল কলিগেটিভ প্রপার্টি। এবং ফাইনালি আমরা দেখেছিলাম যে কলিগেটিভ প্রপার্টি গুলোতে তারা কিন্তু ওই দ্রাব বা সলিউট তার মলিকুলার ওয়েট বা আণবিক ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। এটা ছিল হচ্ছে আমাদের টোটালটা। এখন আমরা কেস 4 দেখতে চলেছি। কেস 4 আসবে ভ্যান্ট অফ ফ্যাক্টর। কি ভ্যান্ট অফ ফ্যাক্টর? ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে, ধরো একটা একটা ভোলাটাইল লিকুইড আছে। কি আছে? একটা ভোলাটাইল লিকুইড যেরকম জল, ভোলাটাইল লিকুইড আছে যেরকম জল, এবং সেই ভোলাটাইল লিকুইডের মধ্যে একটা নন ভোলাটাইল সলিউট যেমন নুন বা চিনি অ্যাড করা হয়েছে। নন ভোলাটাইল সলিউট অ্যাড করার পরে দ্রবণের মধ্যে কি কণা সংখ্যার পরিবর্তন হয়ে যাচ্ছে, পার্টিকেল নাম্বারে চেঞ্জেস আসছে? যদি আসে তাহলে তখন আসবে আমাদের কেস 4, যেখানে কিনা ভ্যান্ট অফ ফ্যাক্টরকে ইন্ট্রোডিউস করতে হবে। তো কখন সেটা আসতে পারে? ধরো ফর এক্সাম্পল, জলের মধ্যে নুন ডিসলভ করা হয়েছে, তাহলে যতগুলো নুনের পার্টিকেল ডিসলভ করা হলো সলিউশনে যাওয়ার পরে নুনের ডিসোসিয়েশন হয়ে যায়, NaCl এর Na+ আর Cl- এর ডিসোসিয়েশন হয়ে যায়, বিয়োজন হয়ে যায়। অর্থাৎ বিয়োজন যদি হয়ে গেল তাহলে তো কণা সংখ্যা বেড়ে গেল। দ্রবণে যতগুলো নুনের কণা পাঠানো হয়েছিল তার থেকে তো কণা সংখ্যা বেড়ে গেল, কারণ প্রত্যেকটা নুনের কণা দুটো করে আয়নে বিয়োজিত হয়ে যাচ্ছে, ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। তার মানে এরকম ডিসোসিয়েশন হলে কণা সংখ্যার পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তন থেকে যদি মলিকুলার ওয়েট গুলো ক্যালকুলেট করি তাহলে সেই মলিকুলার ওয়েট ভুল মলিকুলার ওয়েট চলে আসে, অ্যাবনর্মাল মলিকুলার ওয়েট একে বলে। তাই আমরা কেস 4 শুরু করছি অ্যাবনর্মাল মলিকুলার ওয়েট বা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টির মাধ্যমে। অর্থাৎ এখানে কার মধ্যে কি ডিসলভ আছে একটু পিকচারের মাধ্যমে প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করি। সো এটা আছে হচ্ছে একটা ভোলাটাইল লিকুইড অ্যাজ সলভেন্ট। কে আছে এটা? এটা হচ্ছে ভোলাটাইল লিকুইড সলভেন্ট, যেমন জল। ঠিক আছে, জল আছে, এর মধ্যে দেওয়া হয়েছে একটা নন ভোলাটাইল, এটা হচ্ছে বেসিক্যালি এই আমাদের সলভেন্টকে আমরা এ ধরে চলছি, এর মধ্যে দেওয়া হয়েছে নন ভোলাটাইল সলিউট, যেটা হচ্ছে আমাদের বি অ্যাড করা হয়েছে, অ্যাড হয়ে গেছে। খুব ভালো কথা, রাউল্টের সূত্র এখানে মানে কলিগেটিভ প্রপার্টি গুলো প্রযোজ্য এখানে, খুব ভালো কথা। অর্থাৎ যখনই পিওর লিকুইডের মধ্যে আমি নন ভোলাটাইল বি কে অ্যাড করে দিলাম, সঙ্গে সঙ্গে সলিউশন হয়ে গেল, এবং সলিউশনে এই বি এর মোল সংখ্যার উপরে বেস করে, বি এর মোল সংখ্যা বেশি বা কম হবে তার উপরে বেস করে যে প্রপার্টি গুলো চেঞ্জেস হবে সেগুলোকে আমরা কলিগেটিভ প্রপার্টি বলছিলাম। হচ্ছে সবকিছুই ঠিক আছে, কিন্তু বি এর কণা সংখ্যা যা ভেবে পাঠিয়েছিলাম এখানে গিয়ে যদি অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয়ে যায় তখন, অর্থাৎ দ্রবণের মধ্যে এবারে দুটো জিনিস হতে পারে। দ্রবণের মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে, একটা হচ্ছে দ্রবণের মধ্যে মানে যে বি গুলে গেছে সেই বি যেটা কিনা গুলে গেছে, অর্থাৎ ডিসোসিয়েশন অফ বি হয়ে যেতে পারে, মানে বিয়োজন হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমরা আগে কনসিডার করিনি। কেস 3 তে কিন্তু আমরা এটা কনসিডার করে চলছিলাম যে যতগুলো আমরা সলিউট পার্টিকেল ডিসলভ করছি, যত মোল আমরা সলিউট পার্টিকেল ডিসলভ করছি এই সংখ্যাতে কোনো পরিবর্তন নেই, যতগুলো ডিসলভ করছে অতগুলোই যাচ্ছে, এটাই আমরা কেস 3 তে ধরে চলছিলাম।
যে ভোলাটাইল লিকুইড সলভেন্ট জল আছে তার মধ্যে নন ভোলাটাইল সলিউট চিনি বা নুন ডিজলভ করলে যতগুলো পার্টিকেল ডিজলভ করছি অতগুলো পার্টিকেল দ্রবণে প্রেজেন্ট থাকছে। কিন্তু অ্যাকচুয়াল সিনারিওতে হতেই পারে যে অতগুলো পার্টিকেল প্রেজেন্ট থাকছে না, পার্টিকেল গুলো ফার্দার, প্রত্যেকটা পার্টিকেল ফার্দার ডিসোসিয়েট হয়ে গিয়ে পার্টিকেল সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কলিগেটিভ প্রপার্টি গুলোতে পরিবর্তন আসছে। এবং ওই পরিবর্তিত কলিগেটিভ প্রপার্টির উপরে বেস করে যদি মলিকুলার ওয়েট বা আণবিক ভর বের করা হয়, তাহলে সেই আণবিক ভরও কিন্তু ভুল বেরোচ্ছে। এটা কিন্তু আমরা কনসিডার করিনি কেস 3 তে। তো ডিসোসিয়েশন অফ বি হতে পারে অথবা অ্যাসোসিয়েশন অফ বি হয়ে যেতে পারে সলিউশনের মধ্যে। এটা কিন্তু আগে থাকতে আমরা বুঝতে পারছিলাম না, আমরা ভাবছিলাম যতগুলো সলিউট পার্টিকেল পাঠাবে এখানে অতগুলোই সলিউট পার্টিকেল প্রেজেন্ট থাকবে দ্রবণের মধ্যে, কিন্তু দ্রবণের মধ্যে পার্টিকেল গুলো ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হয়ে গেলে পার্টিকেল সংখ্যার পরিবর্তন হতে পারে। আর পার্টিকেল সংখ্যার পরিবর্তন হলে কি হবে আমরা সেটাও দেখে নিই। যদি এবারে ধরো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশনে কোনো একটা হয়ে গেল, অ্যাসোসিয়েশন মানে সংযোজন, ডিসোসিয়েশন মানে বিয়োজন, তার মানে অ্যাসোসিয়েশনও হতে পারে পার্টিকেল গুলোর মধ্যে দ্রবণে ডিজলভ হওয়ার পরে, দ্রবণে দ্রবীভূত হয়ে গেছে, দ্রবণে ডিজলভ হয়ে গেছে, তারপরে অ্যাসোসিয়েশন হতে পারে অথবা ডিসোসিয়েশন হতে পারে। তাহলে দ্রবণের মধ্যে যেটাই হোক, অ্যাসোসিয়েশন হোক বা ডিসোসিয়েশন হোক, যেটাই হোক না কেন দ্রবণের মধ্যে সংযোজন হচ্ছে বা বিয়োজন হচ্ছে, যেটাই হোক না কেন তার ফলে কি হচ্ছে, কণা সংখ্যার পরিবর্তন হচ্ছে, নাম্বার অফ পার্টিকেলের চেঞ্জ দেখতে পাচ্ছি। নাম্বার অফ পার্টিকেলস চেঞ্জ বা চেঞ্জ ইন নাম্বার অফ পার্টিকেলস, আমরা বলতে পারি যদি অ্যাসোসিয়েশন হয়ে যায় তাহলে নাম্বার অফ পার্টিকেল কমে যাচ্ছে, আর যদি ডিসোসিয়েশন হয়ে যায় তাহলে নাম্বার অফ পার্টিকেল বেড়ে যাচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে। যদি নাম্বার অফ পার্টিকেলের চেঞ্জেস হয় তাহলে পার্টিকেলের নাম্বার উপরই কারা ডিপেন্ডেন্ট, কলিগেটিভ প্রপার্টি গুলো ডিপেন্ডেন্ট। তার মানে কলিগেটিভ প্রপার্টি গুলো তো চেঞ্জ দেখতে পাবো আমরা। কি দেখতে পাবো? চেঞ্জ ইন কলিগেটিভ প্রপার্টি, কলিগেটিভ প্রপার্টি গুলো তো চেঞ্জ দেখতে পাবো। আর যদি কলিগেটিভ প্রপার্টি গুলোতে চেঞ্জ হয়ে যায় তাহলে সলিউটের মলিকুলার ওয়েটও পরিবর্তন হয়ে যাবে। চেঞ্জ ইন মলিকুলার ওয়েট অফ সলিউট বি, বি এর মলিকুলার ওয়েটও পরিবর্তন হয়ে যাবে। কারণ আমরা আগেই দেখেছিলাম যে মলিকুলার ওয়েট অফ সলিউট যেটা কিনা বি, তার মলিকুলার ওয়েট হচ্ছে কলিগেটিভ প্রপার্টি গুলোর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, এটা আগেই দেখেছিলাম। তার মানে যদি কলিগেটিভ প্রপার্টিতে চেঞ্জেস আসে তাহলে মলিকুলার ওয়েটে অবশ্যই চেঞ্জেস আসবে। এই যে মলিকুলার ওয়েটে চেঞ্জ হয়ে গেল, এই চেঞ্জটাকে বলা হচ্ছে অ্যাবনর্মাল মলিকুলার ওয়েট বা অস্বাভাবিক আণবিক ভর। অ্যাবনর্মাল মলিকুলার ওয়েট বলা হচ্ছে বা অস্বাভাবিক মলিকুলার ওয়েট। এবং এই অস্বাভাবিক মলিকুলার ওয়েটকে স্বাভাবিক করার জন্য, কারেকশন করার জন্য একটা কারেকশন ফ্যাক্টরকে নিয়ে আসা হচ্ছে। সেই কারেকশন ফ্যাক্টরের নামই হচ্ছে ভ্যান হফ ফ্যাক্টর, যে কিনা এই অ্যাবনর্মাল ব্যাপারটাকে, মানে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয়ে গেলে তো পার্টিকেলের চেঞ্জ হয়ে যাচ্ছে, পার্টিকেলের সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয়ে গেলে পার্টিকেলের সংখ্যা যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই চেঞ্জটাকে যাতে কারেকশন করে দেওয়া যায় তার জন্য আসছে হচ্ছে ভ্যান হফ ফ্যাক্টর। তাহলে অ্যাসোসিয়েশনে কি হচ্ছে একবার চেক করে নেওয়া যাক। অ্যাসোসিয়েশন যদি হয়, ভালো করে দেখো, আমরা দেখছি কলিগেটিভ প্রপার্টির সঙ্গে মলিকুলার ওয়েট হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে যদি অ্যাসোসিয়েশন হয় মানে সংযোজন, অ্যাসোসিয়েশন হলে পার্টিকেল সংখ্যা বাড়বে, সরি পার্টিকেল সংখ্যা কমবে। অ্যাসোসিয়েশন মানে দুটো পার্টিকেল জুড়ে গেল, দিয়ে একটা পার্টিকেল তৈরি করলো, তাহলে পার্টিকেল সংখ্যা যদি কমে যায় তাহলে কলিগেটিভ প্রপার্টি গুলো কমবে, কারণ পার্টিকেল সংখ্যার উপরই কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ডেন্ট। আর কলিগেটিভ প্রপার্টি কমে গেলে মলিকুলার ওয়েট যা আসার কথা তার থেকে বেড়ে যাবে। তার মানে অ্যাসোসিয়েশন হলে কেমন ভাবে অ্যাবনর্মাল মলিকুলার ওয়েট পাবো, মলিকুলার ওয়েট যা আসার কথা তার থেকে বেড়ে গেল। কারণ পরিষ্কার দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েশন মানে দুটো বা তিনটে পার্টিকেল জুড়ে গিয়ে একটা পার্টিকেল তৈরি করছে দ্রবণের মধ্যে, যেটা কিন্তু দ্রবণের বাইরে যখন নন ভোলাটাইল সলিউটটা ছিল তখন কিন্তু তারা জুড়ে যাচ্ছিল না। তার মানে যখন দ্রবণের বাইরে ছিল, যখন দ্রবণের বাইরে সলিউটটা একলা ছিল তখন কিন্তু তারা জুড়ে যাচ্ছিল না। দ্রবণের মধ্যে যাওয়ার পরে সলিউট গুলো একে অপরের সঙ্গে অ্যাসোসিয়েটেড বা সংযোজিত হয়ে যাচ্ছে। তার ফলে দ্রবণের মধ্যে যতগুলো কণা পাঠিয়েছিলাম তার থেকে কণার সংখ্যা কমে গেল, পার্টিকেল সংখ্যা কমে গেল অ্যাসোসিয়েশন হয়ে যাওয়ার জন্য। আর কণার সংখ্যা কমে গেলে কলিগেটিভ যে চারটে প্রপার্টি আছে তারাও কমবে, আর সেই প্রপার্টি গুলো কমে গেলে তার সঙ্গে ব্যস্তানুপাতিক থাকা মলিকুলার ওয়েট বাড়বে, যা হওয়ার কথা থেকে বেড়ে গেল। এটাকেই বলছি আমরা অস্বাভাবিক বা অ্যাবনর্মাল। যদি একই রকম ভাবে ডিসোসিয়েশন হয় তাহলে কি হবে, ঠিক উল্টোটা হবে। ডিসোসিয়েশন যদি হয় তাহলে কি হবে, পার্টিকেল সংখ্যা বেড়ে যাবে, পার্টিকেল সংখ্যা বেড়ে যাবে। যেরকম ধরো নুন ডিসলভ করেছি, যতগুলো নুনের পার্টিকেল ডিসলভ করেছি প্রত্যেকটা NaCl, Na প্লাস আর Cl মাইনাস, মানে দুটোতে বিভাজিত হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে।
মানে পার্টিকেল বাড়ছে, আয়ন্স বাড়ছে। দিয়েছিলাম হয়তো 10টা NaCl, হয়ে গেল সেটা 20টা আয়ন, কারণ প্রত্যেকটা NaCl Na+ আর Cl- আয়নে বিয়োজিত হচ্ছে। ডিসোসিয়েশন হলে পার্টিকেল সংখ্যা বাড়ছে, পার্টিকেল সংখ্যা বাড়লে কলিগেটিভ প্রপার্টি গুলো বাড়বে এবং তার সঙ্গে ব্যস্তানুপাতিক ভাবে থাকা মলিকুলার ওয়েট কমবে। তার মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হলে পার্টিকেল নাম্বারে চেঞ্জেস হচ্ছে, কলিগেটিভ প্রপার্টিতে চেঞ্জেস হচ্ছে, তার জন্য আণবিক ভর যেটা ক্যালকুলেট করছি সেখানে চেঞ্জেস আসছে। এই চেঞ্জেসটা কি বলা হচ্ছে? অ্যাবনর্মাল মলিকুলার ওয়েট। একে কারেকশন করার জন্য ইন্ট্রোডিউস করা হবে ভ্যান টপ ফ্যাক্টর। তো এই ভ্যান টপ ফ্যাক্টরকে ইন্ট্রোডিউস করার আগে আমরা একটা দুটো এক্সাম্পল দেখে নেব যেখানে অ্যাসোসিয়েশনটা বা ডিসোসিয়েশনটা হচ্ছে। তো এখন আমরা দেখতে চলেছি, চলো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশনের একটা করে এক্সাম্পল, যে কেমন করে সলিউশনের মধ্যে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশনটা হয়ে থাকে। অ্যাসোসিয়েশন মানে তাহলে আমরা দেখবো সংযোজন, আর ডিসোসিয়েশন মানে তাহলে আমরা দেখবো বিয়োজন। মানেটা কি? মানে বেসিক্যালি একটা পিওর সলভেন্ট ছিল, সলভেন্টটা ভোলাটাইল ছিল। সো পিওর ভোলাটাইল মানে উদ্বায়ী সলভেন্ট ছিল। সলভেন্টের মধ্যে আমরা অ্যাড করেছি নন ভোলাটাইল সলিউট মানে অনুদ্বায়ী, নন ভোলাটাইল সলিউট মানে অনুদ্বায়ী দ্রাব আমরা অ্যাড করেছি। অনুদ্বায়ী দ্রাবকে যে অ্যাড করেছি তৈরি হয়েছে একটা সলিউশন, যে সলিউশনের মধ্যে দ্রাবের যে মলিকুল মানে সলিউট তাদের এখানে অ্যাসোসিয়েশন হয়ে গেছে। ডিসলভ হওয়ার পরে অ্যাসোসিয়েশন বা সংযোজন হয়ে গেছে অফ ডিসলভড সলিউট, যেটা কিনা ডিসলভ হয়ে গেছিল সেই ডিসলভ সলিউট যেটা কিনা নন ভোলাটাইল ছিল, সেই নন ভোলাটাইল ডিসলভড সলিউটের কি হয়ে গেছে? নন ভোলাটাইল ডিসলভড সলিউটের অ্যাসোসিয়েশন হয়ে গেছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড এদের মধ্যে অ্যাসোসিয়েশন হয়ে যায়। কেমন করে দেখো? সো এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, রাইট? CH3C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH, এটা হচ্ছে একটা অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল। এদিকেও একই রকম ভাবে আছে, এটা আরেকটা অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল। তাহলে এইটা হচ্ছে দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকুল। এবার এই দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকুলের মধ্যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এরা সংযোজিত হয়ে গেছে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে, যে পুরোটা একটাই পার্টিকেল তৈরি করে দিয়েছে। মানে ইকুয়েশনটা কি দাঁড়ালো? ইকুয়েশনটা দাঁড়ালো হচ্ছে দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল বেসিক্যালি সংযোজিত হয়ে গিয়ে অ্যাসোসিয়েটেড হয়ে গিয়ে একটা ডাইমার তৈরি করে দিলে, একটাই পার্টিকেল তৈরি করে দিল। দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকুল সংযোজিত হয়ে গিয়ে অ্যাসোসিয়েটেড হয়ে গিয়ে একটাই পার্টিকেল তৈরি করলো। তার মানে অ্যাসোসিয়েশনে পার্টিকেল সংখ্যা কমে গেল, কলিগেটিভ প্রপার্টি কমে যাবে, এবং তার জন্য মলিকুলার ওয়েট যদি এখন ক্যালকুলেট করি, মলিকুলার ওয়েটটা কিন্তু এই অ্যাসিটিক অ্যাসিডে বেরোবে না, ডাবল হয়ে গেছে না সংখ্যা, সংখ্যাটা হাফ হয়ে গেছে না, দুটো করে মলিকুল অ্যাড হয়ে একটা করে মলিকুল তৈরি হয়েছে। তাহলে দ্রাবের মলিকুল বা সলিউট পার্টিকেল হাফ হয়ে গেছে, দুটো করে একটা তৈরি হয়ে গেছে। তাহলে কলিগেটিভ প্রপার্টি গুলো চেঞ্জ হবে। সেখান থেকে যদি মলিকুলার ওয়েট ক্যালকুলেট করি, মলিকুলার ওয়েট তো অ্যাবনর্মাল আসবে, বেড়ে যাবে, যা আসার কথা থেকে বেড়ে যাবে। দেখতেই পাচ্ছি আসার কথা একজন অ্যাসিটিক অ্যাসিড মলিকুলের, মলিকুলার ওয়েট অফ অ্যাসিটিক অ্যাসিডে একজনের ভ্যালু আসার কথা, কিন্তু ডাবল হয়ে যাওয়ার জন্য মানে ডাইমার হয়ে যাওয়ার জন্য আমরা মলিকুলার ওয়েট পাবো হচ্ছে দুজনের মিলিয়ে টোটাল মলিকুলার ওয়েট একসাথে পাবো। দ্যাট ইজ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েশন যদি হয়ে যায়, যেটা আগেও দেখলাম, অ্যাসোসিয়েশন যদি হয়ে যায় তাহলে সেখানে পার্টিকেল সংখ্যা কমে যাচ্ছে। পার্টিকেল সংখ্যা কমে গেলে তোমার মলিকুলার ওয়েট বেড়ে যাচ্ছে, আর মলিকুলার ওয়েট যদি কলিগেটিভ প্রপার্টি কমে যাচ্ছে, আর কলিগেটিভ প্রপার্টি কমে গেলে মলিকুলার ওয়েট বেড়ে যাচ্ছে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। তো অ্যাসোসিয়েশন হলে তাহলে কি হচ্ছে? পার্টিকেল সংখ্যা কমছে, কলিগেটিভ প্রপার্টি কমছে, এবং তার জন্য বেড়ে যাচ্ছে কি মলিকুলার ওয়েট বা আণবিক ভরটা যা হওয়ার কথা থেকে বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়াটাকে আমরা বলে থাকি অ্যাবনর্মাল মলিকুলার ওয়েট। এটা যেরকম অ্যাসিটিক অ্যাসিডের জন্য হলো, এটা বেনজোইক অ্যাসিডের জন্য দেখে নাও। তো এটা হচ্ছে একটা বেনজোইক অ্যাসিডের মলিকিউল, এটা হচ্ছে আর একটা বেনজোইক অ্যাসিডের মলিকুল। সেই মলিকুল দুটোর মধ্যে একই রকম ভাবে হাইড্রোজেন বন্ডিং, এখানে কিসের মাধ্যমে অ্যাসোসিয়েশন হয়েছে? এই অ্যাসোসিয়েশন গুলো হয়েছে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে। তাহলে অ্যাসোসিয়েশনের জন্য রেসপন্সিবল কে? অ্যাসোসিয়েশনের জন্য রেসপন্সিবল হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। দুটো করে মলিকুল জয়েন করে গেছে। বেনজোইক অ্যাসিডের জন্য একই রকম হয়েছে C6H5OH, C6H5COOH, C6H5COOH বেনজোইক অ্যাসিড। দুটো করে বেনজোইক অ্যাসিড ডাইমারাইজ করে গেছে, দিয়ে একটা পার্টিকেলে কনভার্ট হয়ে গেছে। ডাইমারাইজ করে গেছে মানে দুজন মিলিয়ে একটা পার্টিকেল তৈরি করেছে, হোল টু হয়ে গেছে মানে দুজন মিলিয়ে একটা পার্টিকেল তৈরি করেছে। ডাইমারাইজেশন যদি এরকম করে হয়ে যায়, পার্টিকেল সংখ্যা কমে যাবে, কলিগেটিভ প্রপার্টি কমে যাবে, মলিকুলার ওয়েট যা হওয়ার কথা তার থেকে বেড়ে যাবে। আমরা বলবো অ্যাসোসিয়েশনের জন্য মলিকুলার ওয়েটটা বেড়ে গেল, যা হওয়ার কথা ভুল হলো। কারেক্ট করার জন্য ভ্যান টপ ফ্যাক্টরকে নিয়ে আসতে হবে। ডিসোসিয়েশনও দেখে নি যদি, তাহলে আমরা বলি, তাহলে একই রকম ভাবে আমরা নিচ্ছি একটা পিওর, আগেরটার মতো নিচ্ছি পিওর ভোলাটাইল লিকুইড নিলাম, পিওর ভোলাটাইল সলভেন্ট নিয়েছি।
তার মধ্যে নন ভোলাটাইল সলিউট একই রকম ভাবে অ্যাড করলাম, নন ভোলাটাইল সলিউট চিনি অ্যাড করতে পারি, এক্ষেত্রে চিনি বলি নুন অ্যাড করতে পারি, নন ভোলাটাইল সলিউট নুন অ্যাড করতে পারি, তাতে তৈরি হলো একটা সল্ট সলিউশন, মানে সলিউশন তৈরি হলো। ওই সলিউশনের মধ্যে এখন কি হবে, ডিসোসিয়েশন, কারণ নুন কিন্তু অ্যাসোসিয়েট করে না, Na প্লাস Cl মাইনাসে ডিসোসিয়েট হয়, বিয়োজিত হয়, তাহলে ডিসোসিয়েশন হয়ে গেল অফ ডিজলভড সলিউট। ডিজলভ হওয়ার আগে পর্যন্ত সলিউট গুলোর মধ্যে কোনো ডিসোসিয়েশন ছিল না, কিন্তু ডিজলভ হয়ে যাওয়ার পরে সলিউট গুলোর মধ্যে ডিসোসিয়েশন হয়ে গেল। যেরকম হতে পারে কার কার, NaCl অ্যাকুয়াস সলিউশনে যেই দেওয়া হলো সঙ্গে সঙ্গে পার্টিকেল নাম্বার বেড়ে গেল, ছিল একটা পার্টিকেল হয়ে গেল দুটো আয়ন, ছিল একটা মলিকুল হয়ে গেল দুটো আয়ন, তার মানে পার্টিকেল নাম্বার কি হলো, বেড়ে গেল। BaCl2 পার্টিকেল নাম্বার দেখো সবগুলোতেই বেড়ে যাচ্ছে, ছিল হচ্ছে একটা পার্টিকেল হয়ে গেল Ba2 প্লাস একটা আয়ন আর 2Cl মাইনাস, মানে টোটাল তিনটে আয়ন হয়ে গেল, Ba2 প্লাস ক্যাটায়ন আর 2Cl মাইনাস দুটো অ্যানায়ন, টোটাল তিনটে পার্টিকেল হয়ে গেল, আগে ছিল একটাই মলিকুল। ঠিক আছে, তার মানে এগুলোতে ডিসোসিয়েশন হচ্ছে। ডিসোসিয়েশন হলে ক্লিয়ারলি বুঝতে পারছি, ডিসোসিয়েশন হয়ে যাওয়া মানে পার্টিকেল নাম্বার বেড়ে যাচ্ছে, আয়নস চলে আসছে, পার্টিকেল গুলো যেগুলো মলিকুল ছিল, যেগুলো ইনট্যাক্ট এক একটা গোটা গোটা মলিকুল ছিল, সেই ইনট্যাক্ট এক একটা গোটা গোটা মলিকুল এখন পার্টিকেল আয়নসে ডিসোসিয়েট করে গেছে। তাহলে ডিসোসিয়েশনের জন্য পার্টিকেল নাম্বার বাড়বে, পার্টিকেল নাম্বার বাড়লে কি বাড়বে, কলিগেটিভ প্রপার্টি বাড়বে, কলিগেটিভ প্রপার্টি বাড়লে মলিকুলার ওয়েট গুলো কমবে, আণবিক ভর গুলো কমবে, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সিনারিও, ক্লিয়ার। তাহলে আমাদের কাছে দ্রবের বিয়োজন এবং সংযোজন হলে কি হবে, ক্লিয়ার। এখান থেকে আমরা ইন্ট্রোডিউস করছি ভ্যান টপ ফ্যাক্টরকে। ভ্যান টপ ফ্যাক্টরের ডেফিনেশন দেওয়া আছে, আমরা জেনারেলতে ভালো করে বোঝার জন্য এখানে তো ডেফিনেশন গুলো দেওয়া আছে, আমরা ভ্যান টপ ফ্যাক্টরকে কেমন করে করব, ভ্যান টপ ফ্যাক্টর I ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে নরমাল মলিকুলার ওয়েট, যেটা কিনা ক্যালকুলেটেড বলছি, যেটা কিনা হওয়ার কথা, নরমাল মলিকুলার ওয়েট বাই অ্যাবনরমাল, যেটা কিনা সব ভুল ভাল ভ্যালুর জন্য আসছে, যেটাকে আমরা অবজার্ভড বলছি। তাহলে নরমাল মলিকুলার ওয়েট বাই অ্যাবনরমাল মলিকুলার ওয়েট, এটা হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর। নরমাল মলিকুলার ওয়েট বাই অ্যাবনরমাল মলিকুলার ওয়েট, এটা হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর। এটাই হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টরের ডেফিনেশন। ভ্যান টপ ফ্যাক্টরকে এইভাবেই বলা হলো, এবং এখান থেকে ভ্যান টপ ফ্যাক্টর ক্যালকুলেশন কেমন করে করা হয় ভালো করে দেখবে। ক্যালকুলেশনটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল, কতগুলো পার্টিকেল হলো, নাম্বার অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন আর অ্যাসোসিয়েশন, ডিসোসিয়েশন হোক বা অ্যাসোসিয়েশন হোক, ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন যেটাই হলো না কেন, ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হওয়ার পরে কতগুলো পার্টিকেল হলো, ডিভাইডেড বাই নাম্বার অফ পার্টিকেলস বিফোর কতগুলো ছিল, নাম্বার অফ পার্টিকেলস বিফোর অ্যাসোসিয়েশন, ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। ডিসোসিয়েশন হওয়ার আগে বা অ্যাসোসিয়েশন হওয়ার আগে কতগুলো ছিল, ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন মানে আফটার বাই বিফোর, পরে কতগুলো হয়েছে বাই আগে কতগুলো হয়েছে, শর্টে মনে রাখবো কি করে, আফটার বাই বিফোর, এ বাই বি, আফটার বাই বিফোর, পরে কতগুলো বাই আগে কতগুলো, মানে আই হচ্ছে ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন হওয়ার পরে কতগুলো বাই ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন হওয়ার আগে কতগুলো ছিল। এইভাবে আমরা আই ফ্যাক্টরকে ক্যালকুলেট করতে পারি। তো চলো এখন আই এর ক্যালকুলেশনটা কেমন করে করতে হবে সেটা দেখে নি। আই এর ক্যালকুলেশন করার জন্য আমরা ভ্যান টপ গুণক নির্ণয়, কেমন করে আমরা নির্ণয় করবো ভ্যান টপ গুণক সেটা দেখে নেওয়া যাক। ভ্যান টপ গুণক ধরো আমরা ধরে নিচ্ছি অ্যাসোসিয়েশন বা সংযোজন হচ্ছে, যেরকম ওই অ্যাসিটিক অ্যাসিড কে ধরে নিয়ে নিতে পারি, সংযোজন হচ্ছে, সংযোজন মানে অ্যাসোসিয়েশন। তো ধরলাম অ্যাসিটিক অ্যাসিডটাকে নিয়ে নিচ্ছি, CH3COOH ছিল, দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকুল মিলে কি করছে, একটা ডাইমার তৈরি করছে, CH3COOH2, দুটো অ্যাসিটিক অ্যাসিড মিলে কি তৈরি করছে, দুটো অ্যাসিটিক অ্যাসিড মিলে একটা ডাইমার তৈরি করছে। সো ছিল হচ্ছে দুটো অ্যাসিটিক অ্যাসিড, তৈরি হয়ে গেল একটা অ্যাসিটিক অ্যাসিড, ডাইমারাইজেশন হয়ে গেল, কি হয়ে গেল, ডাইমার তৈরি হয়ে গেল, ডাইমারাইজেশন হয়ে গেল। তাহলে ভ্যান টপ ফ্যাক্টর কি, পরে কতগুলো বাই আগে কতগুলো, পরে কত পার্টিকেল হয়েছে, পরে একটা গোটা পার্টিকেল হয়ে গেছে, ডাইমারাইজ করে গিয়ে পরে একটা গোটা পার্টিকেল হয়ে গেছে, আর আগে কত ছিল, আগে দুটো ছিল, তাহলে পরে কতগুলো বাই আগে কতগুলো, ভ্যান টপ ফ্যাক্টর হয়ে গেল 0.5 যদি সংযোজন হয়। যদি বিয়োজন হয়, বিয়োজন হয় মানে ডিসোসিয়েশন, যেরকম NaCl এর হয়ে থাকে, NaCl এর পরে কতগুলো বাই আগে কতগুলো, পরে কতগুলো আয়ন তৈরি হলো, পরে দুটো আয়ন তৈরি হচ্ছে দেখা যাচ্ছে, আগে কতগুলো পার্টিকেল ছিল, আগে একটাই গোটা মলিকুল ছিল, তার মানে পরে বাই আগে ভ্যান টপ ফ্যাক্টর বেরিয়ে যাচ্ছে। যেরকম BaCl2 একই রকম ভাবে পরে কতগুলো আয়ন হলো, পরে টোটাল তিনটা আয়ন হলো, একটা বেরিয়াম 2 প্লাস আর দুটো Cl মাইনাস,
তাহলে পরে তিনটে হলো, আগে কতগুলো ছিল? আগে একটাই ছিল BaCl2। তাহলে ভ্যান ডফ ফ্যাক্টর কেমন করে বের করতে হয়? যদি সংযোজন বা বিয়োজন হয় সেটা তো আমরা দেখলাম। সংযোজন বা বিয়োজন হলে এরকম করে আমাদের ভ্যান ডফ ফ্যাক্টর বের করতে হবে। ক্লিয়ার? সংযোজন হোক বা বিয়োজন হোক, মাথায় ঢুকেছে? বেশ, এবারে আমরা দেখব, এখন ধরা যাক সবার ক্ষেত্রে 100% সংযোজন বা বিয়োজন হচ্ছে না, মানে হতেই তো পারে না, পার্শিয়ালি হচ্ছে, আংশিক ভাবে হচ্ছে। যতগুলো মলিকুল নিয়েছি সবাই সংযোজিত বা অ্যাসোসিয়েশন হচ্ছে না, সবাই বিয়োজিত বা ডিসোসিয়েশন হচ্ছে না, মানে 100% হচ্ছে না। তখন একটা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বা ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ব্যাপার চলে আসে। তো সেটা কেমন করে বের করব সেটাও দেখে নেওয়া যাক। ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন কেমন করে আমরা বের করতে পারি। তো প্রথম বলছে আয়ন আয়ন মাত্রা। আয়ন আয়ন মাত্রা মানে বেসিক্যালি ডিসোসিয়েশনের কথা বলছে, ঠিক আছে? কেমন ডিসোসিয়েশন? আংশিক ডিসোসিয়েশন বা পার্শিয়াল ডিসোসিয়েশন যদি হয়, আংশিক ডিসোসিয়েশন বা পার্শিয়াল ডিসোসিয়েশন। তো চলো দেখা যাক পার্শিয়াল ডিসোসিয়েশন হলে কেমন করে হবে। এখন পার্শিয়াল ডিসোসিয়েশন মানে যতগুলো মলিকুল নিয়েছি সবাই কিন্তু ডিসোসিয়েট হচ্ছে না। তো আমরা ধরলাম পার্শিয়াল ডিসোসিয়েশনের জন্য কোন একটা উইক কাউকে, উইক অবশ্যই সে উইক তড়িৎ বিশ্লেষক বা উইক ইলেকট্রোলাইট। তো আমরা ধরলাম AB কাউকে নিয়েছি, AB একজনকে নেওয়া হয়েছে, সেটা পার্শিয়ালি ডিসোসিয়েট করছে অ্যাকুয়াস সলিউশনের মধ্যে ধরে নিচ্ছি, দিয়ে A+ আয়ন তৈরি করছে এবং B- আয়ন তৈরি করছে, বাট সবাই এই কাজটা করছে না। তো আমরা একটা হিসেব প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরলাম 100টা AB মলিকুল নিয়েছি, অঙ্ক মানে ডেরিভেশনে যাওয়ার আগে, মানে ফর্মুলাতে যাওয়ার আগে একটা হিসেব বুঝে নি। ধরলাম 100টা AB মলিকুল নিয়েছি, তার মধ্যে ধরলাম মাত্র 10 জন মলিকুলই ডিসোসিয়েট করছে, বিয়োজিত হচ্ছে, তাহলে অবিয়োজিত থেকে যাচ্ছে 90 জন যারা ডিসোসিয়েট করছে না। আর যে 10 জন ডিসোসিয়েট করছে তারা এই হিসেবে, এই স্টয়চিওমেট্রিক হিসেবে ডিসোসিয়েট করছে, মানে যেখানে একজন থেকে দুটো আয়ন তৈরি হয় এই হিসেবেই 10 জন ডিসোসিয়েট করে গেছে। একজন থেকে যদি দুটো আয়ন তৈরি হয় তাহলে যে 10 জন ডিসোসিয়েট করলো সেখান থেকে 20টা আয়ন তৈরি হবে, আর 90টা আয়ন অবিয়োজিত ছিল, প্রথমেই বলেছি। তাহলে 90টা অবিয়োজিত মলিকুল, 90টা অবিয়োজিত এবি এবং তার সঙ্গে 20টা নতুন তৈরি হওয়া আয়ন, টোটাল আয়ন কতগুলো হলো? ছিল 100টা মলিকুল, হয়ে গেল 110টা। মাথায় ঢুকেছে আশা করছি এই হিসাবটা। আবার বলছি 100টা মলিকুল ছিল, 100টার মধ্যে মাত্র 10 জন ডিসোসিয়েট করেছে, সবাই করেনি, 90 জন অবিয়োজিত। আর যে 10 জন ডিসোসিয়েট করেছে সেই 10 জন ডিসোসিয়েট করে একটা থেকে দুটো, একটা থেকে দুটো তৈরি করেছে, মানে 10 জন থেকে 20 জন তৈরি করেছে, তাহলে 20 জন আয়ন আর 90 জন অবিয়োজিত, টোটাল হয়ে গেল হচ্ছে 110 জন পার্টিকেল। পার্টিকেল নাম্বার বেড়েছে, কিন্তু কি পুরো বেড়ে গেছে, পুরো ডাবল হয়ে গেছে? না, তা কিন্তু হয়নি। অ্যাকচুয়ালি 100 জনের যদি 100 জনের ডিসোসিয়েট করতো তাহলে 200 জন আয়ন পেতাম, তাই না? হয়েছে তো মাত্র 110 জন, কারণ সবাই ডিসোসিয়েট করেনি। এটাকেই বলছি আমরা পার্শিয়াল ডিসোসিয়েশন। এখন পার্শিয়াল ডিসোসিয়েশনের জন্য আমাদের জানতে লাগবে যে ফ্যাক্টরটা আয়ন আয়ন মাত্রা, যাকে বলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে আমরা বলি আলফা। ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে আমরা কি বলি? আলফা। ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা। এই কথার মানে কি? এর কথার মানে হচ্ছে যদি 1 মোল কোন কেউ থেকে থাকে, কোন সাবস্টেন্স থেকে থাকে, তার মধ্যে আলফা মোল বিয়োজিত হবে, আলফা মোলেরই বিয়োজন হবে। কত মোলের মধ্যে? 1 মোলের মধ্যে যদি আলফা মোলের বিয়োজন হয় আমরা তাহলে বলবো আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আয়ন আয়ন মাত্রা। ক্লিয়ার? তাহলে আমরা এখন এখানে হিসাবে আসছি। হিসাবে ধরলাম ইনিশিয়ালি কত ছিল? একদম শুরুতে ধরলাম 1 মোলই ছিল। এই 1 মোলের কিন্তু সবাই ডিসোসিয়েট করছে না, কারণ এখানে আংশিক ডিসোসিয়েশন হচ্ছে, আংশিক বিয়োজন হচ্ছে। তো আংশিক বিয়োজন কতটা হয়েছে? 1 মোলের মধ্যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ধরেছি, মানে 1 মোল থেকে আলফা মোল বিয়োজিত হয়ে গেছে। তাহলে ইকুইলিব্রিয়াম পৌঁছানো পর্যন্ত, সাম্যাবস্থা পৌঁছানো পর্যন্ত অবিয়োজিত কতজন? অবিয়োজিত হচ্ছে 1 মাইনাস আলফা মোল, কারণ 1 মোল ছিল, আলফা মোল তার মধ্যে বিয়োজিত, তাহলে অবিয়োজিত হচ্ছে 1 মাইনাস আলফা। আচ্ছা, যে আলফা বিয়োজিত তারা কোন হিসেবে বিয়োজিত হয়েছে? একাদো এই হিসাবে বিয়োজিত হয়েছে, তাই না? তার মানে একটা থেকে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন পেয়েছি, তাহলে আলফা মোল বিয়োজিত হলে আলফা মোল ক্যাটায়ন এবং আলফা মোল অ্যানায়ন পাবো। একাদো হয়েছে, তার মানে আলফা থেকে 2 আলফা পাবো বেসিক্যালি, তাই না? একজন থেকে বিয়োজিত হয়ে A+ আর B- দুজন আয়ন পেয়েছি, তাহলে আলফা মোল বিয়োজিত হলে আলফা এবং আলফা 2 আলফা টোটাল আয়ন পাবো। আর অবিয়োজিত থাকবে, অবিয়োজিত বা আনডিসোসিয়েটেড থাকবে হচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে সবকিছু হয়ে যাওয়ার পরে, সবকিছু হয়ে যাওয়ার পরে আফটারে টোটাল পার্টিকেল কত? আফটারে সব হয়ে গেছে, টোটাল পার্টিকেল কত? আফটারে টোটাল পার্টিকেল হচ্ছে 1 মাইনাস আলফা অবিয়োজিত, আলফা ক্যাটায়ন আর আলফা অ্যানায়ন।
টু আলফা, যেটা কিনা বিয়োজিত হয়ে তৈরি হয়েছে। কাটাকাটি করলে আসে 1 প্লাস আলফা। এটা হচ্ছে আফটার। বিফোরে কত ছিল? বিফোরে তো 1 মোল নিয়ে শুরু করেছিলাম, তাহলে বিফোরে টোটাল পার্টিকেলস ছিল 1 মোল। তাহলে আই কত হলো? আই হচ্ছে আফটার বাই বিফোর, দ্যাট ইজ 1 প্লাস আলফা বাই 1, দ্যাট ইজ আই দাঁড়াচ্ছে 1 প্লাস আলফা। আফটারে আছে 1 প্লাস আলফা, বিফোরে হচ্ছে 1। কেমন করে আফটারে 1 প্লাস আলফা হচ্ছে আশা করি বুঝতে পেরেছো। অবিয়োজিত হচ্ছে 1 মাইনাস আলফা, আর বিয়োজিত হয়ে আয়ন তৈরি হচ্ছে আলফা প্লাস আলফা। সব যোগ করে দিয়েছি, তাহলে পেয়েছি 1 প্লাস আলফা, যেটা কিনা আফটারে ফাইনালি পড়ে আছে। আর বিফোরে ছিল 1 মোল, তাহলে আফটার বাই বিফোর, দ্যাট ইজ 1 প্লাস আলফা বাই 1, দ্যাট ইজ 1 প্লাস আলফা। এটা হচ্ছে আই। আবার আই এর ডেফিনেশন কি ছিল? আই এর ডেফিনেশন ছিল হচ্ছে নরমাল মলিকুলার ওয়েট, যেটা কিনা ক্যালকুলেটেড, বাই অ্যাবনরমাল, যেটা কিনা ভুলভাল ভাবে বেরোচ্ছে অবজার্ভড মলিকুলার ওয়েট। এইটাই হচ্ছে 1 প্লাস আলফা। তাহলে এখান থেকে যদি আলফা বের করতে হয়, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আয়ন মাত্রা, আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? আলফা হচ্ছে মলিকুলার ওয়েট ক্যালকুলেটেড বাই মলিকুলার ওয়েট অবজার্ভড, যে অবজার্ভটা হচ্ছে ভুলভাল, যেটা কিনা অ্যাবনরমাল বেসিক্যালি, যেটা কিনা কোয়ালিটেটিভ প্রপার্টি গুলো থেকে পাচ্ছি -1। তার মানে এই অ্যাবনরমাল ভ্যালুটা কোথা থেকে পাচ্ছি? কোয়ালিটেটিভ প্রপার্টি থেকে হিসাব করে পাচ্ছি। কোয়ালিটেটিভ প্রপার্টি গুলো থেকে হিসাব করেছি, দিয়ে মলিকুলার ওয়েটের ভ্যালু বের করেছি, যেটা কিনা অ্যাবনরমাল বেরিয়েছে, কারণ কোয়ালিটেটিভ প্রপার্টিটা নিজেই অ্যাবনরমাল হয়ে গেছে, কারণ অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয় পার্টিকেল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। পার্টিকেল নাম্বার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কোয়ালিটেটিভ প্রপার্টি নিজেই অ্যাবনরমাল, তাহলে সেখান থেকে যে মলিকুলার ওয়েট বেরোবে সেটা অ্যাবনরমাল। আর এই ক্যালকুলেটেড মলিকুলার ওয়েটটা হচ্ছে ফর্মুলা থেকে পাচ্ছি। ফর্মুলা থেকে যেরকম করে আমরা মলিকুলার বের করে থাকি, যেরকম H2SO4 মলিকুলার ওয়েট আমরা জানি 98, তো ফর্মুলা থেকে যেরকম করে আমরা মলিকুলার ওয়েট পাই, তো ফর্মুলা থেকে মলিকুলার ওয়েট পাচ্ছি, সেটা হচ্ছে ক্যালকুলেটেড। কোয়ালিটেটিভ প্রপার্টি থেকে হিসাব করে যেটা পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাবনরমালটা অবজার্ভটা -1, তাহলে পেয়ে যাচ্ছি আলফা, যেটা কিনা আয়ন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। একই রকম ভাবে আমরা বের করবো এখন ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। চলো তাহলে বের করা যাক। তাহলে আলফা তোমার এখানে ক্লিয়ার হয়ে গেল। আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে, যদি লসাগু করে দিই, মলিকুলার ওয়েট অবজার্ভড, দ্যাট ইজ আচ্ছা এখানে লসাগু করার দরকার নেই, নরমাল রাখলেই ভালো। আলফা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মলিকুলার ওয়েট ক্যালকুলেটেড বাই মলিকুলার ওয়েট অবজার্ভড -1। এই হচ্ছে আমাদের আয়ন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এরকম ভাবে আমরা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন দেখব, এবং সেটাকে বলছে সংযোজন মাত্রা। ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন হচ্ছে সংযোজন মাত্রা। কখন হবে? যখন পার্শিয়াল অ্যাসোসিয়েশন হবে। পার্শিয়াল অ্যাসোসিয়েশন যদি হয়, তাহলে আমরা তাকে বলবো সংযোজন মাত্রা। সংযোজন হবে কতটা হবে? 1 মোলের মধ্যে, একই রকম ভাবে ধরে নিচ্ছি আলফা হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বা সংযোজন মাত্রা, 1 মোলের মধ্যে আলফা মোল অ্যাসোসিয়েটেড হয়ে গেছে। কেমন করে অ্যাসোসিয়েটেড হচ্ছে হিসাবটা দেখে নি। ধরলাম n মোল AB অ্যাসোসিয়েট হয়ে AB হোল n তৈরি করছে, n মোল AB অ্যাসোসিয়েট হয়ে AB হোল n তৈরি করছে। অর্থাৎ বেসিক্যালি 2 মোল অ্যাসোসিয়েটেড হলে AB হোল 2 তৈরি হবে, 3 মোল অ্যাসোসিয়েটেড হলে AB হোল 3 তৈরি হবে, এন্ড সো অন। কিন্তু সবাই কি অ্যাসোসিয়েট করছে? সবাই কি সংযোজিত হচ্ছে? না, সবাই হচ্ছে না, কয়েকজন হচ্ছে, কারণ পার্শিয়াল অ্যাসোসিয়েশন। তো এখানে আমরা ধরছি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন তাকে আমরা আলফাই ধরছি। ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আলফা। খুব ভালো কথা, আলফা। এর মানে কি? একই রকম মানে 1 মোল যদি থাকে, তার মধ্যে আলফা মোল সংযোজিত হয়ে যাবে, আলফা মোলই অ্যাসোসিয়েটেড হবে। 1 মোলের মধ্যে যত মোল ডিসোসিয়েট হয় তাকেই বলি আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। 1 মোলের মধ্যে যত মোল অ্যাসোসিয়েট হয় তাকে আমরা বলি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। তো 1 মোলের মধ্যে আলফা মোল সংযোজিত হচ্ছে। ক্লিয়ার? ইনিশিয়ালি তাহলে এখানে ধরলাম 1 মোল ছিল, ইনিশিয়ালি ধরলাম হচ্ছে 1 মোল ছিল। এবার ইকুইলিব্রিয়াম পৌঁছানো পর্যন্ত কি হয়ে গেছে? ইকুইলিব্রিয়াম পৌঁছানো পর্যন্ত 1 মোলের মধ্যে কত মোল সংযোজিত হয়ে গেছে? 1 মোলের মধ্যে আলফা মোল সংযোজিত। তাহলে অসংযোজিত আনঅ্যাসোসিয়েটেড কতজন আছে? 1 মোল ছিল, আলফা মোল অ্যাসোসিয়েটেড, তাহলে আনঅ্যাসোসিয়েটেড হচ্ছে 1 মাইনাস আলফা মোল, ঠিক আগেরটার মতনই। আচ্ছা, যারা তৈরি হলো তারা কেমন করে তৈরি হলো? এই হিসেবে তৈরি হলো, n মোল থেকে 1 মোল তৈরি হয়। স্টয়কিওমেট্রি ফলো করো, এখানে কিছু লেখা নেই মানে আগে 1 আছে, তার মানে n মোল থেকে 1 মোল তৈরি হয়, এই হিসেবে তারা অ্যাসোসিয়েট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি n মোল অ্যাসোসিয়েট হলে 1 মোল তৈরি হয়, তাহলে আলফা মোল অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েট হয়ে গেছে। আলফা মোল অ্যাসোসিয়েট হলে আলফা বাই n মোল তৈরি হবে, তাহলে এখানে পাবো হচ্ছে আলফা বাই n মোল।
ক্লিয়ার হয়ে গেছে? n মোল অ্যাসোসিয়েট হলে 1 মোল তৈরি হয়, দেখতেই পাচ্ছি n মোল থেকে 1 মোল তৈরি হয়, কিন্তু এটা সবাই তৈরি করছে না, কয়েকজনই তৈরি করছে। কজন তৈরি করছে? আলফা জন তৈরি করছে, সবাই তৈরি করছে না, বাকিরা তো অসংযোজিত বা আনঅ্যাসোসিয়েটেড 1 মাইনাস আলফা। তাহলে n মোল থেকে 1 মোল তৈরি হয়, তাহলে আলফা মোল থেকে আলফা বাই n মোল তৈরি হবে, পাতি ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম হয়েছে। তাহলে আফটারে টোটাল কতগুলো থাকবে? আফটারে টোটাল হচ্ছে 1 মাইনাস আলফা আনঅ্যাসোসিয়েটেড, আর অ্যাসোসিয়েটেড হয়েছে আলফা বাই n, এটা আফটার। বিফোরে কতগুলো ছিল? বিফোরে ছিল হচ্ছে 1 মোল, শুরুতে ছিল 1 মোলই খালি, শুরুতে ছিল 1 মোল, আফটারে তৈরি হয়েছে দিস মাচ মোল। তাহলে আই কত? আই হচ্ছে আফটার বাই বিফোর। আফটার হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই n, বিফোর হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা আই বের করে ফেললাম, দ্যাট ইজ 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই n, এটা হয়ে গেল আই। আই হয়ে গেল হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই n বাই বিফোর 1, দ্যাট ইজ 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই n। এখান থেকে আমরা মলিকুলার ওয়েট কেমন করে বের করব? একই রকম আই এর ডেফিনেশন হচ্ছে মলিকুলার ওয়েট যেটা কিনা ক্যালকুলেট করেছি, নরমালটা যেটা কিনা ফর্মুলা থেকে বের হয়, বাই মলিকুলার ওয়েট অবজার্ভড যেটা কিনা কোয়ালিটেটিভ প্রপার্টি থেকে বের হচ্ছে, যেটা কিনা অ্যাবনরমালটা, ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই n। এখান থেকে আলফা বের করতে হবে, সেখান থেকে আমরা 1 টাকে সরিয়ে দিচ্ছি, তাহলে আলফা বাই n মাইনাস আলফা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মলিকুলার ওয়েট ক্যালকুলেটেড বাই মলিকুলার ওয়েট অবজার্ভড মাইনাস 1। আলফাটাকে কমন নিচ্ছি, কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, 1 মাইনাস n মাইনাস 1 কমন নিচ্ছি, মলিকুলার ওয়েট ক্যালকুলেটেড বাই মলিকুলার ওয়েট অবজার্ভড মাইনাস 1। তাহলে আলফা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে, এটা নিচে চলে যাচ্ছে, দ্যাট ইজ মলিকুলার ওয়েট ক্যালকুলেটেড বাই মলিকুলার ওয়েট অবজার্ভড মাইনাস 1 ইনটু 1 বাই এই পুরোটা চলে আসছে 1 বাই 1 মাইনাস n মাইনাস। তাহলে এই দাঁড়াচ্ছে আমাদের ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বা সংযোজন মাত্রার ফর্মুলা, যেখানে n টা কত? n টা হচ্ছে দেখো ভালো করে, যদি ডাইমারাইজেশন হয় তাহলে n ইকুয়াল টু 2, যদি ট্রাইমারাইজেশন হয় তাহলে n ইকুয়াল টু 3 এন্ড সো অন। ডাইমারাইজেশন মানে দুজন থেকে একজন তৈরি হচ্ছে, ট্রাইমারাইজেশন মানে তিনজন থেকে একজন তৈরি হচ্ছে, n জন থেকে একজন তৈরি হচ্ছে। তো যেরকম বলবে অ্যাকর্ডিংলি আমরা n এর ভ্যালু পেতে পারি। ডাইমারাইজেশন মানে দুজন থেকে একজন, তাই n ইকুয়াল টু 2, ট্রাইমারাইজেশন মানে তিনজন থেকে একজন, তাই n ইকুয়াল টু 3 এন্ড সো অন। ওকে, তাহলে আশা করছি এখানে আমাদের পুরোপুরি ভাবে সলিউশন বা দ্রবণ চ্যাপ্টার একদম 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 ভ্যান্ট অফ ফ্যাক্টর থেকে শুরু করে সবকিছু নিয়ে কমপ্লিটলি প্যাকড আপ। ওকে, তাহলে আমরা তোমাদের সঙ্গে আমাদের এই পোর্শনটা সলিউশন শেষ হলো। তোমাদের সঙ্গে যে নেক্সট ক্লাস থাকবে, যেটা শনিবার থাকে, নেক্সট ক্লাসে আমরা শুরু করব। তোমাদের সঙ্গে যে নেক্সট ক্লাস থাকবে সেই শনিবারের নেক্সট ক্লাসে থাকবে হচ্ছে বেসিক্যালি অর্গানিক শুরু করব আমরা, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। সো স্যাটারডেতে যে ক্লাস থাকে সেই স্যাটারডে ক্লাসে শুরু হবে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন। ওকে, চলো তাহলে সলিউশন আমাদের এখানে শেষ হচ্ছে। সলিউশনের নিউমেরিক্যালের ফর্মুলাগুলো দিয়ে দিয়েছি, সমস্ত ফর্মুলা কেমন করে বেরোয় সেটাও দেখে নিয়েছি। সলিউশনের ফর্মুলা এমসিকিউ এগুলো নিয়ে আস্তে আস্তে আসবো, কিছু সলিউশনের ফর্মুলা এমসিকিউ গুলো ক্লাসে প্র্যাকটিস করবো আমরা অবশ্যই। তবে আমরা ওদিকে শুরু করে দেবো নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, পাশাপাশি সলিউশনের নিউমেরিক্যাল, সলিউশনের এমসিকিউ এগুলো চলতে থাকবে। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা সলিউশন পুরোপুরি ভাবে দ্রবণ পুরোপুরি ভাবে শেষ করলাম। নিউমেরিক্যাল এমসিকিউ গুলো আস্তে আস্তে আসবো, কিন্তু শুরু হয়ে যাবে এরপরে আমাদের অর্গানিক কেমিস্ট্রি, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন।